নিটল টাটা পলিটিক্স প্লাসে রোজ রাতে এই অনুষ্ঠানে আমরা কথা বলি রাজনীতি নিয়ে। নির্বাচন যেহেতু দিন ঘনিয়ে আসছে, আমরা রাজনীতির নির্বাচন মনোনয়ন এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছি গত কয়েকদিন ধরে, এবং আজকে আমাদের বিষয় যেটি নিউজ আর এক্সট্রাতেও আমরা একই বিষয় নিয়ে কথা বলছিলাম, যোগ বিয়োগের মনোনয়ন। আমরা পলিটিক্স প্লাসেও একই বিষয় নিয়ে কথা বলবো। তবে নতুন দুজন অতিথি আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল হোসেন। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। মনোনয়ন নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক প্রসঙ্গে হয়তো আমরা আলোচনায় তুলে আনবার চেষ্টা করব। আমরা একটু রফিক শিকদার আপনার কাছে প্রথমে যেতে চাই। আপনাকে একটু প্রথমে অভিনন্দন জানিয়ে রাখি যে আপনি বোধহয় কিছুক্ষণ আগে প্রাথমিক মনোনয়নটি পেয়েছেন এবং সেখান থেকে আপনি সরাসরি এলেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটু আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা গণমাধ্যমের খবরে যেটা দেখছি যে আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্টে এক ধরনের মতানৈক্যের খবর আমরা দেখছি, এবং সেখানে বিএনপি সম্ভবত প্রায় 800-র কাছাকাছি প্রার্থীকে এক ধরনের মনোনয়ন দিয়েছে। যদি প্রতীক বরাদ্দ মানে হলে আমরা বুঝতে পারবো যে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে, কি অবস্থা মনোনয়নের। আসলে দেখুন, দীর্ঘ দিন পরে একটা নির্বাচন হতে যাচ্ছে। আমাদের নির্বাচনের প্রাক্কালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়, চিঠি দেওয়া হয় একসাথে আলোচনা করার জন্য। সেই অনুযায়ী আলোচনা হয়েছে দু একবার। কতটুকু সফল ব্যর্থ হয়েছে সেটা দেশবাসী জানে। তারপরেও আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন একটি গণতন্ত্রের পূর্বশর্ত, গণতন্ত্রের সংস্কৃতিও বটে। মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের দাবি চাহিদা সব কিছু এই নির্বাচনের মাধ্যমে আসে, এবং নির্বাচনের মাধ্যমেই মানুষের চিন্তা চেতনার প্রতিফলন ঘটে। যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে তাদেরকে মানুষ নির্বাচিত করে, এবং তাদের মাধ্যমেই তারা সেবা পেতে চায় দীর্ঘ 5টি বছর। মনোনয়নের ক্ষেত্রে বড় রাজনৈতিক দল এবং ঐক্যফ্রন্ট হয়েছে নিঃসন্দেহে, এবং দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা নির্বাচন থেকে বাহিরে, 14 সালে আমরা নির্বাচনে যাইনি, সে কারণে আমাদের অনেক নেতা আছে। ঐক্যফ্রন্ট যুক্ত হওয়ার পরে আরও স্বাভাবিক কারণে প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে। তারপরেও আমি বলতে চাই যে আমরা অত্যন্ত উদার। আমরা গণতন্ত্রের রতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন, এবং তিনি আজকে কারাগারে। ওনার মুক্তির প্রহর গুনছি আমরা প্রতিটি সময়। সেই জন্য আমাদের দল যখন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তে আমরা অবিচল। নির্বাচনে আমাদেরকে মনোনয়ন দিয়েছে। আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে 8 তারিখে যে প্রতীক বরাদ্দ হবে, সেই সময় যে ওখান থেকে ঐক্যফ্রন্টের কাউকে দেওয়া হবে, নিঃসন্দেহে আমরা যারা প্রার্থী আছি আমরা সেখানে ছাড় দিতে প্রস্তুত আছি। কিংবা আমাদেরকেও যে সিদ্ধান্ত দেবে দল, সেই সিদ্ধান্ত আমরা মানতে রাজি আছি। ডক্টর কামাল হোসেন সাহেব ইতিমধ্যেই বলেছেন যে আমাদের গণতান্ত্রিক যে জাতীয় ঐক্যফ্রন্ট, আমাদের এখানে দাবি নিয়ে কথা হবে, আলোচনা হবে, মতানৈক্য নেই। না, কিন্তু আমরা কিন্তু দেখছি যে আসন ভাগাভাগি প্রশ্নটির সমাধান হওয়ার আগেই ঐক্যফ্রন্টের শরিক দলগুলো তারা কিন্তু আলাদা আলাদাভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছে। এটা কি আসলে মতানৈক্যের একটা প্রতিফলন কিনা? তাদের, আমি যতটুকু জানি, তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অনেক প্রার্থী আছে। তাদেরকে অন্তত পক্ষে স্যাটিসফাইড করার জন্য, যে তারা যে তাদের দল, তাদের প্রার্থী আছে, এক্সপোজ করার জন্য তারা যার যার দল থেকে শক্তি করার জন্য তারা মনোনয়ন জমা দিচ্ছে। সেখানেও যদি আমাদের ঐক্যফ্রন্টের সিদ্ধান্তে একটা প্রার্থী যখন হবে, তাদের প্রার্থীরাও প্রত্যাহার করবে, সেরকম একটা আলোচনা আছে। একইভাবে আমাদের দলও যেখানে আমরা নমিনেশন জমা দিয়েছি, সেখানে ঐক্যফ্রন্টেরও জমা দিয়েছে। সেখানে যদি এরকম সিদ্ধান্ত হয়, চূড়ান্ত সিদ্ধান্ত যে ঐক্যফ্রন্ট থেকে সেখান থেকে দিবে, তাহলে আমরা সেখান থেকে, আমরা যারা বিএনপি ধানের শীষ, আমরা আপনার কাছে আমরা একটু এস.এম. কামাল আপনার কাছে যেটা শুনতে চাই যে আমরা জোটগত আলোচনাতেই আছি আপাতত এই অংশে, পরে আমরা অন্যান্য প্রসঙ্গেও যাব। একটা হচ্ছে যে জোটের আসন ভাগাভাগির ক্ষেত্রে মানে আমরা যদি একটু মানে তুলনামূলক আলোচনা করি, তাহলে আমরা দেখি যে আওয়ামী লীগ হয়তো কিছুটা ভালো অবস্থানে আছে, কারণ বিএনপিকে যেখানে 800 প্রার্থীকে এক ধরনের মনোনয়ন দিতে হয়েছে, এবং ঐক্যফ্রন্টের সঙ্গেও তাদেরকে এক ধরনের আসন ভাগাভাগি নিয়ে নানা রকম দর কষাকষির মধ্যে এখনো আছে, এবং
এবং তারা ভবিষ্যতে থাকবে আরো কিছুদিন। তো সেই হিসেবে আওয়ামী লীগের বড় মাথা ব্যথার জায়গাটি হলো জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির আমরা দেখলাম প্রায় 200 প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, যদিও গত কয়েক সপ্তাহ ধরে আমরা শুনছিলাম যে এই সংখ্যাটি আসলে 40-এর বেশি হবে না। এই আসন ভাগাভাগির সমীকরণের দিক থেকে আওয়ামী লীগের কি অবস্থা, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। এটিএন নিউজের দর্শক শ্রোতা থেকে ধন্যবাদ। আসলে গণতন্ত্রের মানসকন্য উন্নয়ন সমৃদ্ধি শান্তির পথিক জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা প্রত্যাশা, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এই লক্ষ্যকে সামনে রেখেই উনি সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন এবং মত বিনিময় করেছেন। আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি যে জোটের সাথে আমাদের কোনো আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট নেই এবং এইটা সংকট থাকবেও না। আপনি যেটা বলেছেন যে 200 আসনে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছেন, এটা আমাদের সাধারণ সম্পাদক গতকাল বলেছেন যে এটা হয়তো আমাদের জোটগতভাবে কৌশল, কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্যে আলোচনা হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা হয়ে ইতিমধ্যেই আমার মনে হয় সব আসন ভাগাভাগি ঠিক হয়েছে। আমরা অপেক্ষা করছি প্রত্যাহার দিন পর্যন্ত, কারণ আপনি ইতিমধ্যে ডক্টর কামাল হোসেনের একটি বক্তব্য শুনেছেন। নির্বাচনের আছে 1 মাস বাকি, উনি এখন বলতেছেন যে এই নির্বাচন কমিশনের প্রধান যিনি, তাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই বক্তব্যের ভিতর দিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে কামাল হোসেন সাহেবের নেতৃত্বাধীন যে জোট, সেই জোট আদৌ কি নির্বাচনের এই ভোট যুদ্ধের শেষ পর্যন্ত থাকবে কিনা। এই কারণে আমরা কৌশলগত কারণেই হয়তো জোটগতভাবে আমরা 300 আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি না। এবং আমাদের সাধারণ সম্পাদক গতকাল বলেছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে আমরা উইথড্রয়াল বা যাচাই বাছাইয়ের পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের জোটের প্রার্থীদের নাম ঘোষণা করব। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ। তৃণমূলের নেতাকর্মীদের অস্তিত্ব ভরসার স্থল হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যারা প্রার্থী হয়েছিল বিভিন্ন নির্বাচনী এলাকায়, তারা যখন ঢাকায় ছিল, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার নিজস্ব কার্যালয়ে ডেকেছিলেন। সেখান থেকে উনি গণভবনে তাদেরকে দুপুরে খাওয়ার দাওয়াত দিয়ে তাদের সাথে উনি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এবং সেখানে আমাদের যারা প্রার্থী ছিল বিভিন্ন আসনে, তারা সকলেই আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যখন বললেন যে আপনারা সবাই প্রার্থী হয়েছেন, সবাই মনে করি যোগ্য, কিন্তু একজন প্রার্থী দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মানসকন্য জননেত্রী শেখ হাসিনা যাকে ঘোষণা দিবেন আপনারা তাকে মেনে নেবেন কিনা। সবাই 2 হাত উঁচু করে তাদের ভরসা, তাদের বিশ্বাসের জায়গা জননেত্রী শেখ হাসিনার উপর তারা সমস্ত দায়িত্ব অর্পণ করেছেন। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের প্রিয় নেত্রী যাচাই বাছাই করে যিনি নির্বাচন এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি, নেতাকর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে, তাকেই উনি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেককে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত আসলে প্রতীক বরাদ্দ হলে আমরা বুঝতে পারবো যে জোটের চেহারাটা কি দাঁড়াচ্ছে বা নির্বাচনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমরা এই আলোচনাটি আরো বেশ কিছুক্ষণ চালিয়ে যেতে চাই, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আমরা এই আলোচনায়। দর্শক নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
নিটল টাটা পলিটিক্স প্লাসে আবারও ফিরলাম, কথা বলছি যোগ বিয়োগের মনোনয়ন এই বিষয়টি সামনে রেখে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। এস এম কামাল হোসেনের কাছে এবার যাব। একটা ব্যাপার, গত কয়েকদিন গণমাধ্যমে যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা প্রায় বলছেন যে আমরা বিএনপি এবং আওয়ামী লীগের যে মনোনয়নের তালিকা দেখলাম, তো সেখানে দুদলই কিন্তু এক ধরনের আভাস দিচ্ছিল কয়েক সপ্তাহ ধরে যে এক ধরনের গুণগত পরিবর্তন, নতুন মুখ হয়তো আমরা মনোনয়ন তালিকায় দেখব। তো সেখানে আমরা দেখলাম যে হ্যাঁ, কিছু নতুন মুখ হয়তো সংযোজন হয়েছে এবং অনেক নারী প্রার্থীও আমরা এবার দেখছি তালিকায়, কিন্তু শেষ পর্যন্ত পুরনো পরীক্ষিত যাই বলে না কেন তাদের উপরই প্রধান ভরসা রাখা হলো এবং এখানে অনেকেই বিতর্কিত হিসেবেও পরিচিত। গত কয়েক বছর আসলে তারা বেশ সমালোচিত হয়েছেন নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এবং তারা এবার নমিনেশন পেয়েছেন অথবা তাদের পরিবারের কেউ না কেউ নমিনেশন পেয়েছেন। এই বিষয়টি হয়তো এক ধরনের হতাশা ব্যঞ্জক বলেও কেউ কেউ মন্তব্য করছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? ধরে একটা কথা মনে রাখবেন আর কি, নির্বাচনটা হচ্ছে লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্টারি বোর্ড নিয়ে তার প্রার্থী মনোনয়ন দিচ্ছেন। সেই ক্ষেত্রে যে নির্বাচনী এলাকায় যিনি গ্রহণযোগ্য ব্যক্তি জনগণের কাছে, শুধু নেতাকর্মীদের কাছে না, সাধারণ মানুষের কাছে যিনি গ্রহণযোগ্য ব্যক্তি তাকেই মনোনয়ন দিচ্ছে। আমার মনে হয় বিতর্কিত ব্যক্তি এবং যাদের নামে কানাঘুষা আছে তারা কেউ মনোনয়ন পায়নি। আমার যেটা আমরা কয়েকজন বর্তমান সাংসদের নামও আমরা আসলে আলোচনায় এসেছে যারা হয়তো নমিনেশন পাননি কিন্তু তাদের পরিবারের। আমি আপনার বলি, যেমন আপনি টাঙ্গাইলে রানার কথা বলছেন, জি, রানার বাবা কিন্তু রানার আগে আওয়ামী লীগ করত। রানার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, রানার চাচা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি ওএনএ এমপি ছিলেন, জনাব শামসুর রহমান খান শাহজাহান, কক্সবাজারের সাংসদ। হ্যাঁ, কিন্তু রানার এখন এক ছেলে যদি, এবং রানার বিষয়টা হচ্ছে আদালতে বিচারাধীন, জি, আমি ধরেই নিলাম যে রানা অপরাধ করেছে, সেই ক্ষেত্রে তো বাবা দায়ী থাকে না, ছেলে যখন বড় হয়ে যায়। এখন এই পরিবারের না, আপনি একজনের কথা বলছেন কিন্তু সাংসদ বদি তাকে আমরা বাদ দিচ্ছি কেন? বদির বাদ দিয়ে বদির স্ত্রীরে দিয়েছেন। জি, এখন স্বামীর অপরাধের কারণে কি স্ত্রী দায়ী থাকবে? না, তিনি নিশ্চয়ই দেয় না, কিন্তু সেখানে কি কক্সবাজারে কি আর কোনো নেতা পাওয়া গেল না? না, ওইরকম গ্রহণযোগ্য নেতা আছে আওয়ামী লীগের একটি এলাকায় 5 জন 6 জন 7 জন লোক আছে, জি, কিন্তু ওইরকম গ্রহণযোগ্য সাধারণ মানুষের রাজনীতিতে আমরা আসলে তার স্ত্রীর কথা তো আগে শুনিনি। সাধারণ মানুষের কাছে, হ্যাঁ, ধরেন একজন রাজনীতিবিদদের তার রাজনীতিকে টিকে রাখার জন্য কিন্তু তার স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বাংলাদেশের ইতিহাসে যে রাজনীতিবিদদের স্ত্রী যদি রাজনীতিতে তাকে সহযোগিতা না করতে পারে সে কিন্তু রাজনীতিবিদ হতে পারে না। জি, এবং স্বামীর রাজনীতি করার ক্ষেত্রে স্ত্রী যদি সর্বাত্মক সহযোগিতা না করে, এবং স্ত্রীর ভূমিকা থাকে কিন্তু বেশি, যে মানে সঠিক রাজনীতিবিদ, সত্যিকার অর্থে রাজনীতিবিদ, তার কিন্তু সমস্ত কিছুর পিছনে হচ্ছে তার স্ত্রী, এবং স্ত্রী কিন্তু এলাকার মানুষের কাছে জনপ্রিয় থাকে। যে আপনি আসলে মানে দলের যে সিদ্ধান্ত বা অবস্থান তার বিপক্ষে যাবেন আমরা বুঝতে পারছি। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, আমরা তার ফোনটা নিতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। কে আছেন, কে বলছেন? আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম, হাবিবুর। বলুন। জি, আমি এখানে দেখতেছি যুগ বিয়োগের মনোনয়ন, সেক্ষেত্রে কক্সবাজারে এমপি বদিকে বাদ দিয়ে ওনার ওয়াইফকে দেওয়া হলো। সেক্ষেত্রে যে লাউ সেই কদু, এবং বদিকে নিয়ে বিতর্কিত আছে। হ্যাঁ, উনি বিতর্কিত একজন এমপি, এটা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও জানেন। সেক্ষেত্রে কক্সবাজারে অন্য কোন নেতা ছিল না আওয়ামী লীগের যেটাকে দেওয়া যায়। জি, এই প্রসঙ্গটি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি কি এর মধ্যে আসলে তো বলে ফেলেছেন? জি, আমরা এই প্রসঙ্গ নিয়ে আবারও ফিরছি আপনার কাছে। আমরা একটু শুনে আসতে চাই যে রফিক শিকদার কি ঠিক এই প্রসঙ্গে বলবেন কিনা, পরে আবারও আমরা কামাল হোসেনের কাছে আপনার প্রসঙ্গে শুনে আবার ফিরবো আপনার কাছে। জি, না, এই প্রসঙ্গে আসলে আওয়ামী লীগের এটি সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। তারপরেও আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি বলতে চাই যে মনোনয়ন দেবার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সিদ্ধান্ত এবং ইতিবাচক ভূমিকা থাকা উচিত সকল দলেরই। আমরা যখন মনোনয়ন দেব, আমরা যদি দেখি যে পেশি শক্তি, আমরা যদি দেখি যে ব্যবসায়ী
এবং ব্যবসায়ী নমিনেশন পেতে পারবে না সেরকম না, বাট যারা জনবিচ্ছিন্ন সেরকম এবং পেশি শক্তি দিয়ে যারা নাকি সমাজকে নিয়ন্ত্রিত করতে চায় ওই সকল বিতর্কিত ব্যক্তিদেরকে কোনো দলই নমিনেশন না দেওয়া উচিত। কারণ দেখা এটা তো যায় আপনি যে বলছেন বড় উচিত, দলের কিন্তু আসলে শেষ কারণ পর্যন্ত বড় মনোনয়ন দলের তালিকা উপরে আমরা যা দেখছি। না, আমি বলছি যে বড় দলের উপরে ভর করে ওই সকল লোকেরা দানিশিস বলেন কিংবা নৌকা বলেন ওই সকল প্রতীক দিয়ে কিন্তু তারা নির্বাচিত হয়। আর তাদেরকে যদি বলা হয় যে তোমরা যদি এত বেশি জনপ্রিয় হও, বদি সাহেবকে বা বদি সাহেবের ওয়াইফকে যদি বলা হয় যে অনেক বেশি জনপ্রিয় হও, স্বতন্ত্র দাঁড়িয়ে দেখো কয়টা ভোট আছে, নিঃসন্দেহে তারা পার পাবে না। এখন আমার বক্তব্য হলো যে এটা ঠিক যে বদি সাহেব সম্পর্কে এটা অনেক তো আমরা আলোচনা আওয়ামী লীগ আছে নিয়ে কথা এবং বলছি, আমরা যদি সবাই বিএনপির দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা মাদকমুক্ত দেখব একটা সমাজ যে ব্যবস্থা আমরা বিএনপিতে প্রতিষ্ঠা যে করতে চাই। সেখানে প্রাথমিকভাবে যারা মনোনয়ন পেয়েছেন, তো সেখানেও কিন্তু আমরা আসলে দেখছি যে তাদের সেই তালিকাতেও কিন্তু অনেক বিতর্কিত ব্যক্তি রয়েছেন যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে, দণ্ডিত অনেকে রয়েছেন। এই বিষয়ে আদালত তো আজকে কথাও বলেছেন, রায়ও দিয়েছেন একটি। তো আমরা কিন্তু দলের মনোনয়ন তালিকাতে কিন্তু দেখলাম যে একই বিষয়, যে পুরনোদের উপরই এক ধরনের ভরসা রাখা হলো এবং সেখানে অনেক বিতর্কিত মানুষ কিন্তু আমার আছেন। মনে হয় যে এটি দেশবাসী খুব ভালো করে জানেন যে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট যাদেরকে মনোনয়ন দিয়েছেন এবং চূড়ান্ত যাদেরকে সিদ্ধান্ত দিবেন তারা এত বেশি মানুষের কাছে ধিকৃত কিংবা বিতর্কিত এই সকল ব্যক্তিদেরকে বিএনপি অতীতেও সেভাবে দেয়নি, ভবিষ্যতেও আমি মনে করি যে সে কাজটি করবে না। আচ্ছা, আরেকটি বিষয় আমরা আসলে দেখছি, যেটি আমরা আসলে গত কয়েকদিন ধরে আলোচনা করছি এবং কিছুক্ষণ আগে আমরা যে অনুষ্ঠানে ছিলাম সেখানে এই বিষয়টি আলোচিত হলো, যে আমরা দেখছি যে এবার আসলে রাজনীতিতে শেষ কথা বলে কেউ কিছু নেই। সেখানে আওয়ামী লীগের মানে একজন কোর নেতা হিসেবে পরিচিত এরকম অনেকে হয়তো তিনি দলবদল করে বিএনপিতে যোগ দিচ্ছেন অথবা তিনি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে তিনি যোগ দিচ্ছেন, এই ব্যাপারটি আমরা দেখছি। আবার একই ব্যাপার উল্টো ক্ষেত্রেও আসলে হচ্ছে। এই ব্যাপারটি আসলে কি বার্তা দিচ্ছে? এটি আসলে বার্তা দিচ্ছে এটাই যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, এটি একটি সত্য কথা। আরেকটা হচ্ছে যে মানুষ, আমাদের দেশের মানুষ আপনার সংঘবদ্ধভাবে একটি বড় রাজনৈতিক দলের সাথে একসাথে কাজ করতে চায়। বিএনপিকে যদি বলি যে আমরা যে দলটি করি, বিএনপি আসলে মুক্তিযুদ্ধের একটি সপক্ষের দল। আমাদের প্রয়াত নেতা প্রতিষ্ঠাতা বিএনপি জিয়াউর রহমান সাহেব বীর উত্তম, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, এটা অবশ্য অন্য মুক্তিযোদ্ধা আলোচনা, ছিলেন। মানে বিএনপির- সেই কারণে আমি বলবো যে আজকে যারা বীর মুক্তিযোদ্ধা দেশের সকল মুক্তিযোদ্ধারাও দেখেন বিএনপিতে যারা এসছে সাম্প্রতিককালেও ঐক্যফ্রন্টের, তাদের প্রত্যেকেরই কিন্তু মুক্তিযুদ্ধে অনেক অবদান আছে। এবং দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় যারা ডাকসুর নেতৃত্ব দিয়েছে, সে মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, চার খলিফা এক খলিফা আসম আব্দুর রব, তারা তো বিএনপিতে যোগদান করে এরা না, আমি বলছি যে এরা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে তারা দাঁড়িয়েছে এবং তারা আজকে ঐক্যফ্রন্ট করেছে বিএনপির সাথেই। এবং মুক্তিযুদ্ধের পক্ষের এই কথাটাকে আসলে মানে আপনি বেশ জোরালো গলায় বলছেন, ব্যাপারটা কি এই কারণে যে মানে জামাত প্রকাশ্যে নেই, নিবন্ধিত দল নয় এই কারণে? কারণ এর আগে তো আসলে এই জামাতের জামাত আসলে কখনো কার সাথে ছিল না সেটা যদি বলি, জামাত তো আওয়ামী লীগের সাথে ছিল। তার মানে কি জামাতের সবাই কি মুক্তিযোদ্ধা হয়েছিল? নিঃসন্দেহে না। জামাতের সবাই কি মুক্তিযোদ্ধা? জামাতের সবাই কি রাজাকার? নিঃসন্দেহে না। জামাতের যারা রাজাকার তাদেরকে ইন্ডিকেট করে বিচার করা হয়েছে। জামাত এখন রাজাকার মুক্ত বলে তারা নিজেদেরকে দাবি করছে। আচ্ছা, এটা অবশ্য অন্য আলোচনা, আমরা মনোনয়নের আলোচনা একটু থাকতে চাই। যে বিষয়টি আসলে আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ বা ওই প্রসঙ্গে আমরা এখন যাব না, আমরা তো মনোনয়ন নিয়ে যেহেতু আলোচনা করছি, আমরা অন্য দল থেকে আসলে মনোনয়নের স্বার্থে দেখছি যে অনেক নেতা হয়তো দল বদল করছেন। এটি আসলে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? মানে আদর্শিক জায়গাটা, যিনি আসলে দীর্ঘদিন রাজনীতি করছেন, এক কথা বলছেন, একটি আদর্শ মুখে বলছেন, ধারণ করছেন, তিনি আবার দল বদল করে অন্য ভিন্ন আদর্শকে তিনি ধারণ করছেন। এই জায়গাটায় আমি আপনার সাথে অনেকটা একমত হতে চাই। সেটি হচ্ছে যে একটা দল একজন দীর্ঘদিন যাবত করছে এবং তার একটা আকাঙ্ক্ষা আছে, সে ওই এলাকাতে নেতৃত্ব দিবে, পার্লামেন্ট ইলেকশন করবে, এরকম হঠাৎ করে দেখা গেল যে অন্য একজনকে ওই দলে যোগদান করে একদিনেই বা দুদিনেই তাকে টিকিট দেওয়া হলো। সেটা বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে। এখন এই যে কাজটা, এটা যে হয়, এই প্র্যাকটিসটা আসলে যে ভাই বলছেন কিছুক্ষণ আগে যে ক্ষমতায় যাওয়ার জন্য বা সরকার গঠন করার জন্য, এরকম একটা চিন্তা ভাবনা যখন থাকে তখন এই কাজগুলো করা হয়। তো আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। এস এম কামাল হোসেনের কাছে এই প্রসঙ্গটা নিয়ে যেতে চাই যে আদর্শিক জায়গাটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে এটা কি আসলে আদর্শিক জায়গা থেকে কি এক ধরনের বিচ্যুতি বা সরে আসা কিনা এই দলবদলগুলো, যেটি আসলে একেবারেই মনোনয়ন বা নির্বাচনের টিকিট হাতে পাওয়া না পাওয়া কেন্দ্রিক হয়তো একটা মুভমেন্ট? যারা আদর্শে বিশ্বাস করে না তারাই দল ছুট হয়। রাইট। মুক্তিযুদ্ধের পক্ষের লোক
যারা গিয়েছেন, এর আগে আমি একটা কথা বলি, আপনি যেমন বদির কথা বললেন, ভাই বললেন যে মোদি মাদকের সাথে জড়িত। দেখেন, এই আলোচনায় যাওয়া ঠিক না, কিন্তু যেহেতু বদির কথা আসছে, আমি বদি বিতর্কিত লোক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে বাদ দিয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত লোক হচ্ছেন তারেক জিয়া। তিনি ভিডিও কনফারেন্সে আজও বক্তৃতা দিচ্ছেন এবং তিনি কামাল হোসেনদের মনোনয়ন ঠিক করছেন। তারেক জিয়া বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত লোক। এটা আমার কথা না, ফক্স অ্যান্ড নিউজ 4 এবং র্যাঙ্কার ওয়ার্ডের ইনসাইড অনলাইনে বের হয়েছে, এটা আমার কথা না। সেখানে বলছেন যে বিশ্বের সবচাইতে দুর্নীতিবাজ হচ্ছে তারেক জিয়াকে উল্লেখ করেছেন। প্রমাণ তো করতে এবং পারেন। জিয়া পরিবারের 15টি দেশে বিদেশে 15টি দেশে আর কি তাদের এই বাংলাদেশের অর্থ পাচার করেছেন। মানে বিশ্বজুড়ে দুর্নীতি রাজনীতি একটি দেশে। আচ্ছা, এই আলোচনা আসলে আমরা পলিটিক্স ক্লাসে আমরা এগুলো গত এক বছর ধরে এগুলো অনেক আলোচনা করছি। আমরা একটু মনোনয়ন নিয়ে থাকতে চাই। কারণ যাচ্ছি যে এই কথা যদি বলতে হয়, তাহলে আজকে ধরেন যে সেই তারেক জিয়া আজকে বাংলাদেশের ধানের শীষের মালিক। হ্যাঁ, তো সেই ধানের শীষের প্রতীক নিয়ে যারা ইলেকশন করছেন, যারা মুক্তিযুদ্ধের কথা বলে, আপনি যেটা বলছেন আদর্শের কথা, আমি এই লাইনে যাই। এখানে ধরেন মুক্তিযুদ্ধের চেতনারে ধারণ করা হচ্ছে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা, আর বিএনপি ধারণ করা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি, যাদের নেতৃত্বে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে। ভাই বললেন যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে কোনোদিন জামাত ছিল না। জামাতরে পতাকা দিয়েছেন যারা যুদ্ধ অপরাধী হিসেবে সাজা হয়েছেন, মৃত্যুদণ্ড হয়েছেন, তাদেরকে পতাকা দিয়েছেন হচ্ছে বিএনপি, বেগম খালেদা জিয়া। এবং তাদের আমলেই এই জামাতের উত্থান হয়েছে এবং তাদের আমলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে, সন্ত্রাসীদের উত্থান হয়েছে, বাংলাদেশ পাসপোর্ট দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমি অন্য লাইনে যাইতেছেন, আপনি যে আদর্শ আপনি যে কথাগুলো বললেন আবার ফিরবো আপনার কাছে। আমি রফিক সিকদার আপনি কি কিছু খণ্ডন করবেন? মাওলানা মান্নান সাহেবের গাড়িতে পতাকা দিয়েছিল কে? জি, আওয়ামী লীগ দিয়েছিল না? না, মাওলানা মান্নান সাহেব আওয়ামী লীগ দেয়নি। এগুলো বলে লাভ নাই। মাওলানা মান্নান সাহেব আওয়ামী লীগ দেয়নি। জি 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 জি, আমি আপনার আদর্শের কথা বলে শেষ করা যাবে না। এই যে ধরেন কামাল হোসেন সাহেবরা, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসাম আব্দুর রব, এদের অবদান আমরা অস্বীকার করি না, কিন্তু এরা কোথায় গিয়েছেন? আমি একটা প্রশ্ন করি। কামাল হোসেন সাহেব 1981 সালের 15 নভেম্বর হোটেল পূর্বানীতে বলেছিলেন, ধানের শীষ প্রতীক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। ধানের শীষ প্রতীক প্রতারণা প্রবঞ্চনার প্রতীক। ধানের শীষ প্রতীক হল জনগণের ভোটের অধিকার হরণের প্রতীক। এই প্রতীকের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের কলঙ্ক রচনা করেছে। কামাল হোসেনের, সেই কামাল হোসেন যিনি সংবিধান প্রণেতাদের অন্যতম, সেই কামাল হোসেন বিএনপি, যে বিএনপি 2001 সাল থেকে 2006 সাল সাম্প্রদায়িক রাজনীতির প্রতিষ্ঠাতা, বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে। মানে অর্থাৎ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আপনার উদাহরণ থেকে আমরা আসলে সেই কথাতেই যাচ্ছি। আমরা রফিক সিকদারকে আবার 30 সেকেন্ড দিতে চাই, খণ্ডন করবেন কিনা কিছু। আপনি বলছিলেন যে বলে শেষ করা যাবে না, একটু বলুন, আমরা শুনি 30 সেকেন্ড। না, যে কামাল সাহেবের ব্যাপারে আমরা কেন বলতে যাব? ওনারাই বলুক না। কামাল সাহেব তো বাংলাদেশের ওনাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, যিনি নির্বাচন করেছিলেন রাষ্ট্রপতি পদে। আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রপতি পদে তো এবং প্রেসিডেন্টও ছিলেন, আওয়ামী লীগের তো প্রেসিডেন্টও ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং মন্ত্রীও ছিলেন। তখন প্রেক্ষাপটে কামাল হোসেন সাহেব ধানের শীষ সম্পর্কে কি বলেছেন? আজকের প্রেক্ষাপটে তো ওনারা বলছেন যে নৌকা বাংলাদেশের জন্য, শান্তির জন্য না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য কাজ করে না, নৌকা শান্তির প্রতীক না। আজকে ওনারাই বলছেন যারা আওয়ামী লীগ করতেন এক সময়। এখন আমি বলতে চাই যে আমাদের এই সমস্ত তর্ক থেকে, বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখুন যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরে। আজকে আমি বিএনপি থেকে আমাকে দল মনোনয়ন দিয়েছে, আমি সেখান থেকে এখানে এসেছি। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। দলের পক্ষ থেকে আমি আমার এলাকাবাসীকে অভিনন্দন জানাই আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে। জি, আমরা এই আলোচনাতে থাকবো আরো কিছু কথা। আমি প্রাসঙ্গিক কথা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এই আলোচনা আবারো ফিরতে চাই। দর্শক কিছুক্ষণ পরে ফিরছি, রাজনীতি নিয়ে আরো অনেক আলোচনার সঙ্গে থাকবেন। জি।
নিটোল টাটা পলিটিক্স প্লাসের শেষ অংশের আলোচনায় আছি। আমরা কথা বলছি যোগ বিয়োগের মনোনয়ন, এই বিষয়টি সামনে রেখে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। এবার যাব অ্যাডভোকেট রফিক শিকদার। যদিও সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, ছোট করে আমরা আজকের যে খবরটি আসলে দেখছিলাম যে হাইকোর্টের একটি রায় আমরা দেখেছি এবং এই রায়ের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ একাধিক নেতার নির্বাচনে অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও আমরা খুব শীঘ্রই হয়তো একদিন দুদিনের মধ্যে জেনে ফেলবো যে আসলে কি ঘটতে যাচ্ছে। এই পুরো ব্যাপারটির জন্য আসলে বিএনপি তো এক ধরনের মানসিক প্রস্তুতি বহু আগে থেকেই ছিল এবং তারা সেভাবেই প্রস্তুতিটা নিয়েছে। তারপরও পুরো বিষয়টি যদি বেগম খালেদা জিয়া সহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা যদি অংশ নিতে না পারেন, সেক্ষেত্রে সামগ্রিকভাবে মনোবলে এক ধরনের চিট ধরাবে কিনা বা কিভাবে আপনারা ভেবে রাখছেন? দেখুন, সেটি তো আসলে দলীয় সিদ্ধান্তের ব্যাপার হবে, পরবর্তীর কথা। এর আগে আমি একটু কথা বলে রাখি, কামাল ভাই একটু আগে যে কথাটা বলেছিলেন মনোনয়নের প্রসঙ্গে, যে তারেক রহমান বাংলাদেশের বিতর্কিত লোক, সেই ব্যাপারে একটু সংক্ষেপে আমি বলতে চাই। তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বেগম খালেদা জিয়ার পরেই, এবং তিনি এত বেশি জনপ্রিয় যে গত কয়েকদিন আওয়ামী লীগই তার অ্যাক্টিভিটিজের কারণে তারা টেনশনে পড়ে গেছে। তাতেই প্রমাণ হয় যে তারেক রহমান কতখানি জনপ্রিয়। আর তার সাথে যাদের তুলনা করা হয়েছে এটা ঠিক না, তিনি নির্বাচন করছেন না, এটি গেল একটি দিক। আরেকটা হচ্ছে তিনি মনোনয়ন বোর্ডের যারা আছে তারাই মনোনয়ন দিয়েছেন, তিনি না, তিনি অংশগ্রহণ করেছেন। বাট যারা মনোনয়ন বোর্ডে ছিল সে মনোনয়ন বোর্ড মনোনীত করেছেন যাদেরকে। কথা হচ্ছিল যে তিনি আসলে মূল সিদ্ধান্তটা দিচ্ছেন না, আসলে এরকম কথা কোথাও না। তিনি মনোনয়ন বোর্ডে যারা ছিলেন তাদের উপরে ছেড়ে দিয়েছেন, জরিপ হয়েছে, জরিপের উপরে ছেড়ে দিয়েছেন, সবকিছুর সিদ্ধান্ত ক্রমেই হয় একটি বড় দলের, এটাই হয়ে থাকে যে স্ট্রাকচারে হওয়ার কথা। আর আপনি যেটা আদালতের কথা বললেন, আমরা আসলে ইতিপূর্বে কিন্তু তফসিল ঘোষণা করার আগেই কিন্তু আমাদের যে 7 দফা ছিল প্লাস 11 দফা আছে, সেখানে কিন্তু বলা আছে কথাগুলো। সেই কথাগুলো কিন্তু আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী টেবিলেও আলোচনা হয়েছে। তো আমি বিশ্বাস করতে চাই যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে নির্বাচন করার কথা এবং সকল দলগুলোকে নিয়ে নির্বাচন করবেন, এবং তবেই বাংলাদেশটা আসলে সুন্দরভাবে চলবে আগামী দিনগুলোতে। সেই জন্য নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে সকল দল যেন নির্বাচন করতে পারে, সেই ধরনের একটি লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচন কমিশনকে একদম পক্ষপাত যেন না হয়, একদম পক্ষপাতমূলক কাজ যেন করতে না পারে, সেদিকে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, প্লাস আইন শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে আছে, তারা যেন তাদের গতিতে চলে, আদালত যেন আদালতের গতিতে চলতে পারে। আমরা একটু এস এম কামালের কাছে যেতে চাই আবারও। আমরা তারেক রহমানের প্রসঙ্গে যেমন আপনি একটি মন্তব্য করলেন এবং একই সঙ্গে রফিক সিকদার আবার তার পাল্টা একটা অবস্থান তিনি জানালেন। আমরা একটু দেখলাম যে যখন আসলে বিএনপির মনোনয়ন সাক্ষাৎকার চলছিল, তখন আসলে তারেক রহমান তিনি আসলে দেশের বাইরে থেকে তিনি স্কাইপে যুক্ত হচ্ছিলেন এবং এটাই নিয়ে আলোচনা ছিল, গণমাধ্যমে খবর হচ্ছিল, এবং আমরা দেখলাম যে স্কাইপে বন্ধ করে দেওয়া হচ্ছে বা ইন্টারনেট ব্যাহত হচ্ছে, এরকম একটা অভিযোগ কিন্তু আসলে আমরা শুনেছি গত কয়েকদিনে, সত্যি মিথ্যা জানি না। কিন্তু এই পুরো ব্যাপারটি থেকে আসলে তারেক রহমানকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেল কিনা, এমন একটা প্রশ্নও কিন্তু উঠেছে। তারেক রহমানের গুরুত্ব দেয়নি, উনি যেটা বলছেন যে তারেক রহমানের ব্যাপারে মানে আওয়ামী লীগ ভয় পাচ্ছে কিনা, আওয়ামী লীগ ভয় পাচ্ছে, এটা সত্যি কথা। জি, ভয় পাচ্ছে এই কারণে, কারণ তারেক রহমান, আপনি 2001 সালে 6 সালে ইত্তেফাক পত্রিকা বের হয়েছিল, এর ভিতরে ইত্তেফাক পত্রিকা এখানে আছে, দাউদ ইব্রাহিমের সঙ্গে তার অস্ত্র চুক্তি হয়েছিল, দাউদ ইব্রাহিমের সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, পাকিস্তানের আইএসএ তারেক রহমানের সাথে দেখা করে। বাংলাদেশে 2006 সাল থেকে 2001 সাল থেকে 2006 সালগুলো 21 আগস্টের গ্রেনেড হামলা, আইবি রহমান সহ 22 জন লোককে হত্যা করা, আমাদের প্রিয় নেত্রীকে, গণতন্ত্রের মানুষকে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে যে গ্রেনেড নিক্ষেপ হয়েছিল, তারেক রহমান জড়িত। তারেক রহমান বাংলাদেশে যে জঙ্গিবাদ, যারা দেশের 65টি জেলায় বোমা নিক্ষেপ করেছিল, সেই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে তারেক রহমান। মানে উত্তর অঞ্চলে বাংলা বাইর যে আপনি সেরকম বলছিলেন, কিন্তু রফিক সিকদার বলছিলেন যে বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তি, আমি বলছি উত্তর অঞ্চলে বাংলা বাইর যে উত্থান, সেই উত্থানের পিছনে উত্তর অঞ্চলের 8 জন মন্ত্রী এমপিরা জড়িত ছিল, তারা সবাই হাওয়া ভবন রিলেটেড লোক ছিল। তারেক রহমান মানেই তো একটা আতঙ্ক, যে বাংলাদেশের এই যে কামাল হোসেনদের তারেক রহমানের সাথে যোগাযোগ, এই যে আমরা যে মানে সংশয় আছে যে নির্বাচন তারেক রহমান করতে দেবে কিনা, তারেক রহমান তো বাংলাদেশে। আচ্ছা, আপনি আওয়ামী লীগের অবস্থানটি আসলে ব্যাখ্যা করলেন, আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে বলে আমরা অন্য প্রসঙ্গে দ্রুত চলে আসতে চাই। অ্যাডভোকেট রফিক সিকদারের কাছে আবারও যাচ্ছি। একটা হলো যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট যদি জয়লাভ করে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হবেন এটা কিন্তু আমরা মোটামুটি সব জানি, কিন্তু সেক্ষেত্রে ঐক্যফ্রন্ট যদি নির্বাচনে জয়লাভ করে,
কে প্রধানমন্ত্রী হবেন এই নিয়ে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বড় আলোচনা রয়েছে এবং নেতারা কেউ পরিষ্কার করে কিছু বলছেন না। যে আমরা আজকে একটা ধারণার কথা পেলাম যে কামাল হোসেনকেই ভেবে রাখা হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে নির্বাচনে জয়লাভ করলে সেক্ষেত্রে হয়তো কামাল হোসেন ছিটকে যাবেন, তখন হয়তো তারেক জিয়া বা অন্য কেউ হয়তো বিএনপি পক্ষ থেকে তখন মূল হালটা ধরবেন। এ বিষয়ে কি আপনি কি কিছু পরিষ্কার করবেন কিনা? এগুলো হয়েছে কি আসলে ঐক্যফ্রন্ট যখন গঠিত হয় এরকম কোনো সমস্যা নেই, কে প্রধানমন্ত্রী হবেন কে প্রেসিডেন্ট হবেন এটা পার্লামেন্টে যারা যাবেন তারা সিদ্ধান্ত নেবেন, ওই রকমই একটা আলোচনা আছে। এগুলো নিয়ে খুব বেশি জটিলতা হবে বলে যারা না, কিন্তু বাংলাদেশের মানে কিছু ভোট বিএনপির একদম ফিক্সড ভোট, আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোট, কিন্তু যারা আসলে একটু ফ্ল্যাকচুয়েট করেন, যারা আসলে হয়তো প্রার্থী বা দল বা অবস্থান দেখে সিদ্ধান্ত নেন, তাদের কাছে তো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে কে প্রধানমন্ত্রী হবেন। আসলে মানে এই ভোটারদের কি আসলে ধোঁয়াশায় রেখেই কি আসলে ভোটের স্ট্র্যাটেজি হচ্ছে কিনা? এই সকল ভোটার আজকে কয়েকটি ইস্যু মাথায় নিয়ে তারা কাজ করছে। এক হচ্ছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তারা গণতান্ত্রিক বাংলাদেশ চায়, তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায়, তারা ভোটের অধিকার চায়। ভোটের অধিকার ছিল না দীর্ঘদিন যাবত, এটাও মানুষ জানে। 14 সালে কোনো ভোট হয়নি, সুতরাং যারা ভোট দিতে পারেন এবং নতুন প্রজন্মের যারা ভোটার, যারা এবার ভোটার হলো প্রথম, তারাও চায় ভোট দিতে। এবং তারা কাদেরকে ভোট দিতে চায়? দুর্নীতিমুক্ত বাংলাদেশ যারা গড়বে তাদেরকে। আজকে আমরা দেখতে চাই যে গণতান্ত্রিক জাতীয় যে ঐক্যফ্রন্ট হয়েছে তারা যখন একটি মঞ্চে আসে তো সমগ্র বাংলাদেশের মানুষ তারা উচ্ছ্বসিত হয়, আন্দোলিত হয়, তাদের মনটা আনন্দে ভরে যায় যে ওরাই বোধহয় আগামী দিনে বাংলাদেশকে আমি 30 সেকেন্ডের জন্য যাচ্ছি এসএম কামাল হোসেনের কাছে। 30 সেকেন্ড। দুর্নীতির কথা মুক্ত বাংলাদেশের কথা বলছেন ওনাদের নেতা যিনি তারেক রহমান, ওনার কারণে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হয়েছে। আমি দেশবাসীকে আহ্বান করব যে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর যে বাংলাদেশ ছিল জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতির বাংলাদেশ, যে বাংলাদেশ ছিল ক্ষুধা দারিদ্র্যের বাংলাদেশ, সেই বাংলাদেশকে উনি বিশ্বের দরবারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। স্বল্পোন্নত বাংলাদেশ থেকে আমাদের সময় শেষ। অনেক ধন্যবাদ এসএম কামাল হোসেন এবং অ্যাডভোকেট রফিক সিকদার, দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রাজনীতি নিয়ে আমরা রোজ রাতে এই অনুষ্ঠানে কথা বলি, যোগ বিয়োগের মনোনয়ন নিয়ে কথা বলছিলাম। আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন। আজকের অনুষ্ঠানে যারা এতক্ষণ টেলিভিশন সেটের সামনে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।